এটা তোমাদেরই সুবিধা, তোমরা ক্লাসটা 2 বছর ধরে দেখতে পারবে মোবাইলে। তৃতীয় অধ্যায় আমাদের তৃতীয়তে 5 নম্বর ক্লাস। আজকে হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম 1। পর্যায়বৃত্ত ধর্ম 1 পর্যায়বৃত্ত ধর্ম বলতে কি বুঝি? আচ্ছা, তখন তো সাউন্ড সিস্টেম ছিল না। হ্যাঁ, পর্যায়বৃত্ত ধর্ম আমরা এই 9-10-এ পড়ছি, যে পর্যায়বৃত্ত ধর্মটা আসলে কি দেখি। পর্যায়বৃত্ত ধর্ম যেমন একটা উদাহরণ দিই, তৃতীয় পর্যায়ের মৌলগুলো নিয়ে দেখায়। তৃতীয় পর্যায়ে সোডিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, অ্যালুমিনিয়াম আছে, সিলিকন আছে, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, এটা হিসাবের বাইরে। এদের কিছু যৌগ, পরিচিত কিছু যৌগ দেখাচ্ছি। সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সিলিকন টেট্রাক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, সালফার ট্রাইঅক্সাইড, ক্লোরিন হেপ্টাক্সাইড। এই যৌগগুলোর বিশেষত্ব কি? দেখো, এই যৌগগুলোর যোজনী যদি আমি দেখি, এদের যোজনী কত হবে? 1 2 3 4 5 6 7, ঠিক আছে না? তাহলে দেখা যাচ্ছে যে এখানে যে যোজনীটা, এটা একটা নির্দিষ্ট ক্রমে বাড়তেছে। এই যে যোজনীটা একটা নির্দিষ্ট ক্রমে বাড়তেছে, তাই এই যোজনীটা একটা পর্যায়বৃত্ত ধর্ম। এই যোজনীটা হচ্ছে একটা পর্যায়বৃত্ত ধর্ম, ক্লোরিন হেপ্টাক্সাইড। হ্যাঁ, ঠিক আছে। এই যে এরকম হচ্ছে না, 1-এর পরে 3, 3-এর পরে 6, 6-এর পরে 7, এরকম হচ্ছে না, কিন্তু খুব সুন্দরভাবে এই যে বাড়তেছে, তাই এটা একটা পর্যায়বৃত্ত ধর্ম। যাক, তাহলে পর্যায়বৃত্ত ধর্ম হচ্ছে এগুলোই। যে সমস্ত ধর্ম, যেমন এটাকে আমরা জারণ মান দিয়ে কিন্তু দেখাতে পারি। যদি আমি এই ধরনের কিছু আর এক ধরনের যৌগ নিই, সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সিলিকন ক্লোরাইড, এগুলো ঠিক রেখে এগুলো আমরা হাইড্রোজেনের সাথে নিচ্ছি। হাইড্রোজেনের সাথে নিলে হাইড্রোজেন যেহেতু পজিটিভ, ওগুলো নেগেটিভ হয়ে যায়। এটা +1, এটা +2, এটা +3, এটা +4, এটা -3, এটা -2, এটা -1, এরপর তো আর্গন তো 0 বা যৌগ গঠন করে। তাহলে এই যে জারণ মান আর যোজনীর পার্থক্য, এগুলো বিস্তারিত আসবে পরে। তাহলে এই যে জারণ মানও একটা নির্দিষ্ট ক্রমে বাড়তেছে, আবার নির্দিষ্ট ক্রমে কি কমতেছে। এগুলো হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। তাহলে পর্যায়বৃত্ত ধর্ম কাকে বলে? দেখো, পর্যায়বৃত্ত ধর্ম কাকে বলে আমরা পারমাণবিক সংখ্যাগুলো দিই। 11 12 13 14 15 16 17 18।
তোমরা নোটের তোমাদের যে তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ নোট আছে, এই যে আজকে আমরা শুরু করছি তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ, এই নোটটা, তৃতীয় অধ্যায় দ্বিতীয় অংশ নোটটা আমরা শুরু করছি আজকে। এই নোটের 1 নম্বর প্রশ্ন হচ্ছে মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম বা পর্যায়ভিত্তিক ধর্ম একই কথা। দেখো সেখানে কি আছে, মৌলসমূহের যেসব ধর্ম, এই যে যোজনী, জারণমান, এগুলো হচ্ছে জারণমান, এই যে মৌলসমূহের যেসব ধর্ম পারমাণবিক সংখ্যার সাথে, এই যে পারমাণবিক সংখ্যা 11, 12, 13, 14 পারমাণবিক সংখ্যার সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়, সেই সব ধর্মকে পর্যায়বৃত্ত ধর্ম বলে। তাহলে পর্যায়বৃত্ত ধর্মের সংজ্ঞাটা একদম ইজি। এই যে মৌলসমূহের যে সকল ধর্ম এই পারমাণবিক সংখ্যার সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়, অর্থাৎ পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে হয় বাড়ে, না হয় কমে, এই যে পর্যায়ক্রমে যে পরিবর্তনটা হয়, এই জন্য এদের নাম হচ্ছে পর্যায়বৃত্ত ধর্ম। এই ধর্মগুলো পর্যায়ক্রমে পরিবর্তিত হয়, এই জন্য এদের নাম পর্যায়বৃত্ত ধর্ম। আমরা দেখি এই পর্যায়বৃত্ত ধর্ম কি কি পড়ছিলাম আমরা ক্লাস 9-10-এ। পর্যায়বৃত্ত ধর্ম দেখি কয়েকটা পর্যায়বৃত্ত ধর্মের নাম বলো তো, যেগুলো আমরা 9-10-এ পড়ছিলাম। কয়েকটা পর্যায়বৃত্ত ধর্মের নাম, যেমন 1 নম্বরে আছে, বলো, হ্যাঁ, পারমাণবিক ব্যাসার্ধ। ইয়েস, পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ পড়ছি আমরা। তারপর আর কি কি পড়ছি পর্যায়বৃত্ত ধর্ম? ইলেকট্রন আসক্তি, তারপর আয়নীকরণ বিভব, না আয়নীকরণ বিভব বা আয়নীকরণ শক্তি একই কথা, আয়নীকরণ পটেনশিয়াল। ইলেকট্রন আসক্তি, তারপর হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা, এইগুলো কিন্তু আমরা পড়ছি। তড়িৎ ঋণাত্মকতা, আয়নীকরণ বিভব, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা, এগুলো আমরা পড়ছি। এবং আমরা এটাও পড়ছি পারমাণবিক ব্যাসার্ধটা। দেখো, পারমাণবিক ব্যাসার্ধ উপর থেকে নিচের দিকে গেলে কি হয়? বৃদ্ধি পায়, কি ঠিক তো? আর এগুলো উপর থেকে নিচের দিকে গেলে কি হয়? এদিকে বৃদ্ধি পায়। আর পারমাণবিক ব্যাসার্ধটা একই পর্যায়ে হ্রাস পায়, আর এটা উপর থেকে নিচে দিয়ে গেলে হ্রাস পায়, কমে যায়। ঠিক আছে, এগুলিতে আমরা পড়ছি। দেখো তো, মিলিয়ে নাও, যা পড়ছিলাম তার সাথে মিলতেছে কিনা। পারমাণবিক ব্যাসার্ধ একই গ্রুপে উপর থেকে নিচে দিয়ে গেলে বাড়বে, এটা তো নিচ্ছি, কারণ উপর থেকে নিচের দিকে গেলে নতুন নতুন সেল যুক্ত হয়, তাই পারমাণবিক ব্যাসার্ধ অনেক বেড়ে যায়। কিন্তু বাম থেকে ডান দিকে গেলে হ্রাস পায়, সেগুলো কিন্তু আমরা ব্যাখ্যা দেবো, কেন বৃদ্ধি পায়, কেন হ্রাস পায়। তুমি যদি এই সূত্রটা মনে রাখতে পারো, মানে পারমাণবিক ব্যাসার্ধ যেদিকে বাড়ে আয়নীকরণ বিভব, ইলেকট্রন আসক্তি, তড়িৎ ঋণাত্মকতা সেদিকে কমে, উল্টো। আর পারমাণবিক ব্যাসার্ধ যেদিকে কমে এরা সেদিকে বাড়ে। যদি এই সূত্রটা মনে রাখতে পারো, তুমি 1000 প্রশ্নের উত্তর দিতে পারবে, 1000 প্রশ্নের উত্তর দিতে পারবে। কিভাবে সম্ভব? অনেকের কাছে এটা অবিশ্বাস্য মনে হতে পারে যে এটা কিভাবে সম্ভব, এতগুলো প্রশ্নের উত্তর আমরা কিভাবে দিব। দেখি আমরা দেখাচ্ছি এইসব প্রশ্ন উত্তর আমরা কিভাবে দিতে পারি। প্রথমত আমি তোমাদেরকে কিছু অনুদাহরণমূলক প্রশ্ন দেখাই। যেমন তোমাকে যদি প্রশ্ন করে যে ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ও ক্যালসিয়ামের মধ্যে কোনটির আয়নীকরণ বিভব বেশি? আয়নীকরণ বিভব বেশি ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামের মধ্যে। তো আমি আগে দেখব এই দুইটা কি একই গ্রুপের নাকি একই পর্যায়ের। তা আমরা দেখলাম যে এরা হচ্ছে গ্রুপ 2, ওই যে বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখো, গ্রুপ 2 মৃৎকার ধাতু। তো একই গ্রুপে আমরা জানি উপর থেকে নিচের দিকে গেলে আকার কি হয়? বাড়ে। উপর থেকে নিচের দিকে গেলে আকার বাড়ে, সুতরাং সব কিছু কি হবে? কমে যাবে। আয়নীকরণ বিভব কমে যাবে,
ইলেকট্রন আসক্তি কমে যাবে, তৈরিয়াতকতা কমে যাবে, আর সব কিছুই কিন্তু কমে যাবে। তাহলে আগে আমাকে দেখতে হবে যে মৌল দুইটা দেওয়া আছে, যে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম, যে মৌল দুইটা দেওয়া আছে ওই দুইটা মৌল কি একই গ্রুপ না একই পর্যায়। যদি একই গ্রুপে হয় এক ধরনের হিসাব, আর যদি একই পর্যায়ে হয় অন্য ধরনের হিসাব। যেমন তোমাকে যদি প্রশ্ন করে যে এটা গেল কি আয়নীকরণ বিভব, তোমার যদি প্রশ্ন করে যে অক্সিজেন ও ক্লোরিন এর মধ্যে কোনটির তৈরিয়াত্মকতা বেশি, কোনটির তৈরিয়াত্মকতা বেশি, এই ধরনের প্রশ্ন যখন আসবে, এই যে দেখো আমরা দেখবো যে এই যে অক্সিজেন হচ্ছে 8 নাম্বার, ক্লোরিন হচ্ছে কত 9 নাম্বার, ওরা হচ্ছে একই পর্যায়ে, কিন্তু আকার ছোট হয়। যত বাম থেকে ডান দিকে যাবে এটার আকার ছোট হবে, আর তৈরিয়াত্মকতা কি হবে বৃদ্ধি পাবে। তাহলে দেখো একই পর্যায়ে হলে এটা তৈরিয়াত্মকতা বেশি, আর একই গ্রুপ হলে এটার আয়নীকরণ বিভব কম, নিচেরটা আয়নীকরণ বিভব কম। ব্যাস, তাহলে এখানে আমরা শুধুমাত্র ওই আকার দিয়েই সব প্রশ্ন উত্তর পেয়ে যাবো, শুধু আকার দিয়ে, আর বেশি কিছু লাগে না। অর্থাৎ যেদিকে আকার বাড়ে সেদিকে সব কিছু কমে, যেদিকে আকার কমে সেদিকে সব কিছু বাড়ে। তাহলে তুমি শুধু এই সূত্রটা প্রয়োগ করবে, আর বেশি কিছুর কোনো দরকার নেই, যে ওই মৌল দুইটা কি একই গ্রুপে আছে নাকি একই পর্যায়ে আছে, শুধু এই জিনিসটাই জানা, আর বেশি কিছু না। ঠিক আছে? এখানে কি কোনো কেউ কিছু বলতেছে? দেখতেছে তো ঠিকমতো সবাই যারা লাইভে আছে? দেখে একটু, কারণ অনেক সময় নেটওয়ার্কের সমস্যার কারণে একটু বিঘ্ন ঘটে। দেখি, না ঠিক আছে। কেউ দেখতে শুনতে সমস্যা হলে কিন্তু আমাকে জানিয়ে দেবে, তাহলে আমি সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবো। আচ্ছা, তাহলে বুঝতে পারছো যে এরকম তো মৌলের কোনো অভাব নেই, যে কোনো দুইটা মৌল দিয়ে তোমাকে প্রশ্নটা করে দেবে, যে কোন দুইটা মৌল দিয়ে ঠিক নেই। তোমাকে শুধু চিন্তা হবে যে দুইটা মৌলের কথা বলা হচ্ছে ওই দুইটা মৌল কি একই গ্রুপ না একই পর্যায়ে। যেমন এখানে যদি ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম না দিয়ে যদি বলতো তোমার এই সোডিয়াম আর ম্যাগনেসিয়াম, এই দুইটার মধ্যে কোনটার আয়নীকরণ বিভব বেশি হবে? এই বলতে পারবে এই দুইটার মধ্যে কোনটার আয়নীকরণ বিভব বেশি? যেহেতু এই দুইটা কি একই পর্যায়ের মৌল, একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আকার কি হয় কমে, আর সব কিছু বাড়বে, সুতরাং এটার বেশি হবে আয়নীকরণ বিভব, ইলেকট্রন আসক্তি বেশি হবে, তৈরিয়াত্মকতা বেশি হবে, সব কিছু বেশি হবে এটা। যাক, এই জন্যই বলছি এই সূত্রটা খুবই ইফেক্টিভ, এটা জানলে তুমি নিজে তৈরি করতে পারবে উত্তর, যে কোনটার বেশি কোনটার কম, ব্যাস এটাই। এমনকি এগুলো থেকে অবজেক্টিভ আসতে পারে, যেমন এমসিকিউ প্রশ্ন আসতে পারে, এরকম এমসিকিউ কোনটির আয়নীকরণ বিভব বেশি? ক লিথিয়াম, খ সোডিয়াম, গ পটাশিয়াম, গ বেরিলিয়াম। এরকম প্রশ্ন আসতে পারে কোনটির ইলেকট্রন আসক্তি বেশি, কোনটির ইলেকট্রন আসক্তি বেশি, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ক্লোরিন। তাহলে কোন ক্ষেত্রে কোনটা হবে উত্তর? এখানে কোনটা আয়নীকরণ বিভব বেশি? লিথিয়াম। যেহেতু একই গ্রুপের ক্ষেত্রে এগুলো তোমাকে শুধু চিন্তা হবে ওরা কি একই গ্রুপ না একই পর্যায়ে। একই গ্রুপের ক্ষেত্রে হলে উপরেরটা বেশি, আর একই পর্যায়ে হলে শেষেরটা বেশি। কোনগুলো? এগুলো। কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ বললে আবার উল্টো উত্তর হবে। যাক, তো আমরা মোটামুটি সিস্টেমটা ধরতে পারছি যে কিভাবে আনসার করতে হবে। এবার আমরা একটা আলোচনা করি। প্রথমেই পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আলোচনা করি। তোমাদের 2 নম্বরে আছে, দেখো নোটে, পারমাণবিক ব্যাসার্ধ কাকে বলে? সাধারণত নিউক্লিয়াস থেকে সর্বশেষ শেল পর্যন্ত দূরত্বটা হচ্ছে
পারমাণবিক ব্যাসার্ধ। তবে শুধু পারমাণবিক ব্যাসার্ধ না, এগুলো সব আমি একসাথে লিখে দেব। আমাদের ভ্যান ওয়ালস ব্যাসার্ধ, দাতব ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ, অনেকগুলো ব্যাসার্ধ শিখতে হবে। পারমাণবিক ব্যাসার্ধ তো খুবই সাধারণ, জাস্ট নিউক্লিয়াস থেকে কেন্দ্র থেকে সর্বশেষ সাল পর্যন্ত দূরত্ব হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। এখন এই পারমাণবিক ব্যাসার্ধের কি ধরনের পরিবর্তন হয় একই গ্রুপে এবং একই পর্যায়ে? প্রথমত আমরা এই একই পর্যায়েরটা দেখি। একই পর্যায়ে এই পারমাণবিক ব্যাসার্ধটা কিভাবে পরিবর্তিত হয়। একই পর্যায়ে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে, পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে বা বাম হতে ডান দিকে গেলে, বাম হতে ডান দিকে গেলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি বা বাম হতে ডান দিকে গেলে বৃদ্ধির সাথে পারমাণবিক ব্যাসার্ধ কি হয় বলছিলাম? পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। এখন আমরা দেখাবো কেন হ্রাস পায়। একই পর্যায়ে আমরা কয়েকটা মৌল নিচ্ছি, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, মাত্র 3টা মৌল নিলাম। এদের পারমাণবিক ব্যাসার্ধ মুখস্থ রাখা অসম্ভব। এই 118টা মৌলের পারমাণবিক ব্যাসার্ধ মুখস্থ রাখা কখনোই সম্ভব না। শুধু মৌল তো না, ওদের আবার আয়নও আছে, আয়নেরও পারমাণবিক ব্যাসার্ধ আছে। তাই এগুলো মুখস্থ রাখতে হবে না। তারপরে যারা স্পেশাল বা এক্সেপশনাল তারা চাইলে এরকম উদাহরণের জন্য কয়েকটা মুখস্থ রাখতে পারো, ঠিক আছে? যদি তোমার পক্ষে সম্ভব যে মনে রাখা, মেমোরাইজিং পাওয়ার খুব শার্প, তাহলে তুমি পারো কয়েকটা। কিন্তু এটা এত জরুরি না যে এগুলো মুখস্থ রাখতে হবে। আর ফিকোমিটার মানে তো নিশ্চয় মনে আছে, এগুলো আমরা পড়াইছি, বলছি। পিকোমিটার, ন্যানোমিটার, তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যেও দেখছি আমরা, প্রথম অধ্যায়েও দেখছি পিকোমিটার, ন্যানোমিটার এগুলো আসলে কি, এদের সম্পর্কটা কি। যাক, এই যে পারমাণবিক ব্যাসার্ধ, আমরা এখান থেকে একটা বিষয় দেখতে পাচ্ছি যে কমে যাচ্ছে, আসলে কমে যাচ্ছে 157, 136, 125। তবে এই মানগুলো আমি বারবার বলছি, এই মানগুলো কিন্তু এক এক রাইটারের বইতে এক এক রকম থাকবে, তাতে তোমাদের টেনশনের কোনো কারণ নেই। কারণ এই মানগুলো কোনোদিন অবজেক্টিভে আসবে না। আজ পর্যন্ত কোনোদিন কোনো প্রশ্নে আসে নাই যে সোডিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ কত, ক্লোরিনের পারমাণবিক ব্যাসার্ধ কত, কারণ এগুলো সম্ভব না বলা। তবে এটা আসবে যে কোনটার বেশি, 4টা দিবে, বলবে যে কোনটার বেশি, সেটা তো আমরা বুঝতে পারবো কোনটার বেশি কোনটা কম, কিন্তু কোনটার কত সেটা সম্ভব না। আর এমনিতেই তুমি যদি এই যে ডায়াবেটিস মাপাতে যাও, 3টা ল্যাবে যদি মাপতে যাও, দেখবে যে 3টাতে 3 রকম মান আসবে। একটাতে 80, একটাতে 90, একটাতে দেখবে যে 100। তবে এটা সমস্যা নাই, একটু ডিফারেন্স হতে পারে, কিন্তু একটা 80, একটা 180 হলে সমস্যা আছে। এত বেশি ডিফারেন্স হয় না, এই সামান্য একটু ডিফারেন্স হবে। এবার আমরা দেখি এই যে কমে যাচ্ছে, এই কমে যাওয়ার কারণটা কি? এই কমে যাওয়ার কারণটা হচ্ছে, দেখো আমরা ইলেকট্রন বিন্যাসটা লিখি। অ্যালুমিনিয়াম, সোডিয়ামের প্রথম সেলে 2টা, তারপর সেলে 8টা, তারপর সেলে 1টা। ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা দেখি, তারপর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে দেখো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম। সোডিয়ামের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, ওর ইলেকট্রন বিন্যাস হচ্ছে এরকম 2, 8, 1। তা ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম, ওর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 2। এই কথা বলে কিন্তু লিখতে তনয়ের তো অভ্যাস খারাপ আছে, আশেপাশের সাথে কথা বলে। হ্যাঁ দেখো, এটার সর্বশেষ সেলে 1টা ইলেকট্রন, এটার সর্বশেষ সেলে, এইটা খোলা লেগে আসছে যে এটার সর্বশেষ সেলে 2টা ইলেকট্রন, এটার সর্বশেষ সেলে 3টা ইলেকট্রন, এটার সর্বশেষ সেলে 3টা। ভিতরেগুলো লিখলাম না, ভিতরেগুলো তো সবাই জানি 2 আর 8, কারণ আকার নির্ভর করে যে সর্বশেষ সেলের উপর, ভিতরের সেলের উপর কোনো ভূমিকা নাই সাইজের। বাইরের সেল উপরেই মূলত আকারটা নির্ভর করে। এখন কেন একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে কমে যায়? কেন কমে যায়? এই যে কমে যাচ্ছে, কেন কমে যাচ্ছে, কি উত্তর লিখবে? কারণ একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যায়, তাহলে কি বাড়ে? নিউক্লিয়াসে প্রোটন বাড়ে। এই যে এখানে 11টা প্রোটন, এখানে 12টা প্রোটন, এখানে 13টা প্রোটন।
নিউক্লিয়াসে প্রোটন বাড়ে, পাশাপাশি কি বাড়ে, বাইরের শেলে ইলেকট্রনও কিন্তু বাড়ে, প্রোটনও বাড়ে, ইলেকট্রনও বাড়ে, ফলে তাদের মধ্যে কার্যকর আকর্ষণ বল বেড়ে যায়, এই জন্য আকার ছোট হয়। তাই তো সিম্পল বিষয়, দেখো খুবই সাধারণ, যে কেউ ব্যাখ্যা করতে পারবে। একই পর্যায়ে যতই বাম থেকে ডান দিকে যাবে নিউক্লিয়াসে প্রোটন বাড়বে, এদের প্রোটন বাড়তেছে, আবার বাইরের শেলে ইলেকট্রনও বাড়তেছে, এই যে এখানে একটা, এখানে দুইটা, এখানে কয়টা, তিনটা, ফলে তাদের মধ্যে আকর্ষণ বলও কি হয়, বেড়ে যায়, তাই আকার ছোট হয়। আর বেশি কিছু লেখার দরকার নেই, এটাই। যেমন এটাকে নিউক্লিয়াস একদিকে টানবে, এটা দুই দিকে টানবে, এটা তিন দিকে টানবে, তো এইভাবে বাইরের শেলে ইলেকট্রন যত বাড়বে ওই আকর্ষণ কি হবে, বেড়ে যাবে, ফলে আকারটা অটোমেটিক কি হবে, ছোট হয়ে যাবে। দেখ, এ হচ্ছে আমাদের পর্যায়ের ঘটনা, শেষ পর্যায়ের জন্য এর থেকে আর বেশি কিছু বলার প্রয়োজন নেই। এবার আমরা দেখি গ্রুপের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন হয়। গ্রুপের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন হয়, এটা গেল পর্যায়ে। এবার লিখো একই গ্রুপে, একই গ্রুপে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে বলতে উপর থেকে নিচের দিকে গেলে, একই গ্রুপে উপর থেকে নিচের দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়। এই বৃদ্ধির কারণটা আমরা দেখি এই বৃদ্ধির কারণটা কি। আর যদি তোমাদের পক্ষে সম্ভব হয়, যেমন তোমরা পেজ 3-তে উল্টালে দেখতে পাবে, ওখানে গ্রুপ 1-এর মলগুলোর পারমাণবিক ব্যাসার্ধ দেওয়া আছে তুলনা করার জন্য। আমিও নিচ্ছি, এই যেমন লিথিয়াম, লিথিয়ামের পারমাণবিক ব্যাসার্ধ দেওয়া আছে 123, 1, 2, 3, খুব সুন্দর, এটা মনে রাখা যাবে। সোডিয়াম তো একটু আগে আমরা লিখছি, সোডিয়াম 1, 5, 7, তারপর পটাশিয়াম 2, 0, 3 পিকোমিটার। তাহলে এখানে দেখা যাচ্ছে আসলে বেড়ে যাচ্ছে, এই যে দেখো বেড়ে যাচ্ছে 123, 157, 203, বেড়ে যাচ্ছে, কিন্তু উপর থেকে নিচে দেখলে বেড়ে যাচ্ছে। এই বেড়ে যাওয়ার কারণটা আমরা একটু চিন্তা করে দেখি। আর সবাই মনে করি যে এই বেড়ে যাওয়ার কারণ হচ্ছে নতুন নতুন সেল যুক্ত হয়। যেমন আমরা এখানে দেখলাম 2টা সেল, এখানে 3টা সেল, আর পটাশিয়ামে এসে দেখলাম 4টা সেল। তো এটা স্বাভাবিক, এটা যে কেউ বলবে যে একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যায় নতুন নতুন সেল যুক্ত হয়, এই জন্য আকার বেড়ে যায়। কিন্তু এটাই কিন্তু একমাত্র কারণ নয়, আরও একটা বড় কারণ আছে যেটা অনেকে এড়িয়ে যায়। দেখো কারণটা কি, এটারও সর্বশেষে একটা ইলেকট্রন, এটারও সর্বশেষে একটা ইলেকট্রন, এটারও সর্বশেষে একটা ইলেকট্রন, এখানে ইলেকট্রন বিন্যাস 2, 1, এটা হচ্ছে 2, 8, 1, এটা হচ্ছে 2, 8, 8, 1। তাহলে ঠিক আছে, সেল বাড়ে আকার বাড়বে, এটা স্বাভাবিক। কিন্তু আরেকটা কারণ যেটা সবাই লিখে না, তাই তোমরা কিন্তু এই কারণটা মিস করবে না, যেটা এখানে নোটও আছে, কিন্তু অনেক বই তো আমি দেখছি এই কারণটা নাই। সেটা হচ্ছে তোমার আবরণী প্রভাব বা আচ্ছাদনী প্রভাব। এই যে আবরণী প্রভাব, আবরণী প্রভাব, অথবা এটার আরেকটা নাম আছে আচ্ছাদনী প্রভাব, আচ্ছাদনী প্রভাব, অথবা এটাকে শিল্ডিং ইফেক্ট, শিল্ডিং ইফেক্ট বলে, শিল্ডিং ইফেক্ট, শিল্ডিং ইফেক্ট, SSIELDING, শিল্ডিং ইফেক্ট বা আবরণী প্রভাব বা আচ্ছাদনী প্রভাব। এটাই হচ্ছে তোমার কীরকম শিল্ডিং ইফেক্টটা কী, আবরণী প্রভাবটা কী। যেমন এই নিউক্লিয়াসটাকে ঘেরাও করে রাখছে একটা সেল, এই নিউক্লিয়াসটাকে ঘেরাও করছে 2টা সেল, অর্থাৎ বাইরের সেলটা বাদ দিলে এই নিউক্লিয়াসটাকে মধ্যবর্তী 3টা সেল ঘেরাও করে রাখছে। তাই এই নিউক্লিয়াসের ক্ষমতা কম, যেহেতু তাকে অনেকগুলো সেল কি করে রাখছে, আচ্ছাদিত করে রাখছে, আবরণী প্রভাব সৃষ্টি করছে, চারিদিকে ঘেরাও করে রাখছে, তাই এই নিউক্লিয়াসের বাইরের সেলের ইলেকট্রনের উপর প্রভাব কমে যায়। কিন্তু এই নিউক্লিয়াসের আচ্ছাদনী প্রভাবটা কম, ফলে সে সহজে বাইরের সেলের ইলেকট্রনকে কী করতে পারে, আকর্ষণ করতে পারে। কিন্তু এখানে যেহেতু অর্থাৎ আকার যত বড় হয়, সেল যত বাড়ে, আচ্ছাদনী প্রভাব বেড়ে যায়, ফলে নিউক্লিয়াসটা অধিক সংখ্যক সেল দ্বারা কি হয়ে যায়, আবৃত হয়ে যায়। তাই বাইরের সেলের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ কমে যায়, এই কারণে আকার বেড়ে যায়। কারণ বাইরের সেলের ইলেকট্রনের উপর আকর্ষণ কমে গেলে কিন্তু ইলেকট্রন মেঘ চারদিকে বাইরের দিকে বিস্তার লাভ করতে পারে, কিন্তু এটা পারবে না, কারণ এটা ভিতরে টেনে ঢুকিয়ে ফেলবে, যেহেতু এটা নিউক্লিয়াসের কাছে এবং আচ্ছাদনের প্রভাবও কম, তাই বাইরের সেলের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের ক্ষমতাও বেশি, টেনে ভিতর দিকে ঢুকায় ফেলে। কিন্তু এই নিউক্লিয়াসের ক্ষমতা কমে গেছে, কারণ মাঝখানে 3টা সেল আছে, তাই বাইরের সেলের ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের আকর্ষণ কমে যায়, সে কারণে ইলেকট্রন মেঘ বাইরের দিকে বিস্তার করাতে পারে, এই জন্য আকার বেড়ে যায়।
অধিকাংশ স্টুডেন্ট কিন্তু এই আবরণী প্রভাবের কথা লিখে না। তাই তোমরা 9-10-এ হয়তো শেল বারে বেড়ে যেত এটা বলতে, ঠিক আছে, কিন্তু ইন্টারে কিন্তু অবশ্যই এই প্রভাবটা বলতে হবে। এই প্রভাবটা বললে তুমি ফুল মার্কস পেয়ে যাবে, ঠিক আছে। অর্থাৎ একই গ্রুপে যতই উপর থেকে নিচের দিকে যাবে নতুন নতুন শেল যুক্ত হবে, এর ফলে কি হবে, আচ্ছাদনের প্রভাব বেড়ে যাবে বা আবরণীর প্রভাব বেড়ে যাবে উপর থেকে নিচের দিকে গেলে, শেল বাড়লে। যাক, এই দুইটা কারণ লিখলেই ফুল মার্কস পাবে, ঠিক আছে। আরও একটা কারণ আছে যেটা আমি আগে বলছিলাম, সেটা হচ্ছে কি নতুন নতুন শেল যুক্ত হয়, আর দ্বিতীয় কারণ হচ্ছে আবরণীর প্রভাব। ব্যাস, এই দুইটা কারণ লিখলে হবে। এবার আসো একটু এক লাফে 14 নম্বরে চলে যাই আমরা, কারণ আমরা আজকে শুধুমাত্র পারমাণবিক ব্যাসার্ধই পড়াবো, পারমাণবিক ব্যাসার্ধ, আয়নিক ব্যাসার্ধ, এগুলোই পড়াবো শুধু। হ্যাঁ, 14 নম্বরে দেখো আয়নিক ব্যাসার্ধ কাকে বলে। আয়নিক ব্যাসার্ধটা কেন দরকার? যেমন এই যে সোডিয়াম 157 পিকোমিটার। এই দেখো এখানে কিন্তু বিভিন্ন রাইটারের বইতে আমি আগেই বলছি, দেখবে যে এগুলো একটু ভিন্নতা আছে, কারণ কেউ কেউ পারমাণবিক ব্যাসার্ধ লিখে, কেউ কেউ সমযোজী ব্যাসার্ধ লিখে, কেউ কেউ ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ লিখে, কেউ কেউ দাতব ব্যাসার্ধ লিখে, অনেক ধরনের ব্যাসার্ধ আছে। সোডিয়াম সাধারণত 157 পিকোমিটার, এটাই আমরা পারমাণবিক ব্যাসার্ধ হিসেবে কাউন্ট করি। কিন্তু যখন সোডিয়াম প্লাস হয়, সোডিয়াম প্লাস, তখন কিন্তু এটা কমে 95-তে চলে আসে। অপরদিকে ক্লোরিনের ক্ষেত্রে মাত্র 99, কিন্তু ক্লোরাইডের ক্ষেত্রে এক লাফে 181। এই যে ডিফারেন্সটা, এটার ব্যাখ্যা কি? দেখো এটার ব্যাখ্যা কি, তো এখান থেকে আমরা একটা সূত্র লিখতে পারি, মানে এখানে যে সূত্রটা কাজ করতেছে সেটা হচ্ছে এই যে পরমাণু অপেক্ষা ক্যাটায়নের প্লাস মানে কি, ক্যাটায়ন, পরমাণু অপেক্ষা ক্যাটায়নের আকার কি? পরমাণু অপেক্ষা ক্যাটায়নের আকার কি? ছোট। আর পরমাণু অপেক্ষা অ্যানায়নের আকার বড়। এই যে দেখতে পাচ্ছ প্রায় দ্বিগুণ অ্যানায়নের আকার অনেক বেড়ে গেছে। এটা কেন হয়? অর্থাৎ পরমাণু থেকে ক্যাটায়নের আকার কমে যায়, কিন্তু পরমাণু থেকে অ্যানায়নের আকার বেড়ে যায়। এটা কেন হয় দেখো, সেটার কারণটা কি। প্রথমত আমরা সোডিয়াম আর সোডিয়াম প্লাস নিয়ে চিন্তা করি। সোডিয়াম আর সোডিয়াম প্লাস নিয়ে আমরা চিন্তা করি। সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 1। সোডিয়াম প্লাস হচ্ছে 2, 8। অনেকে হয়তো ভাববে যে সোডিয়াম থেকে যখন সোডিয়াম আয়নে পরিণত হয় তখন সে একটা ইলেকট্রন ছেড়ে দেয়, তো একটা ইলেকট্রন ছেড়ে দেওয়ার কারণে একটা শেল চলে যায়, এখানে 2টা শেল, এখানে কি 3টা শেল, তাই হয়তো আকার ছোট হয়। কিন্তু এটা কিন্তু সত্য নয় সবসময়ের জন্য, এটা কিন্তু প্রধান কারণ নয়। অনেকে মনে করে যে শেল কমে গেলে আকার কমে যাবে, সেটা কিন্তু প্রধান কারণ নয়। কারণ ক্লোরিনের ক্ষেত্রে ব্যাখ্যাটা তুমি দেখবে, ক্লোরিনের যেমন 3টা শেল, ক্লোরাইডেরও তো 3টা শেল। এখানে কি শেল বাড়ছে? 3টা শেল, শেল বাড়ে নাই, কিন্তু আকার তো দ্বিগুণ হয়ে গেল। তাহলে শেল বাড়লে আকার বাড়ে, শেল কমলে আকার কমে, এটা পুরোপুরি সত্য নয় বা সঠিক একমাত্র কারণ নয়। এটাই কিন্তু একমাত্র কারণ নয়, আরও এর থেকে বড় কারণ আছে। কারণটা কি দেখো, সোডিয়াম হচ্ছে পরমাণু নিরপেক্ষ, এটা বিদ্যুৎ নিরপেক্ষ। কেন নিরপেক্ষ? কারণ এখানে প্রোটন 11টা, ইলেকট্রনও 11টা। 11 এটা যেহেতু নিউট্রাল, কোনো চার্জ নাই, প্রোটন আর ইলেকট্রন সংখ্যা কিন্তু সমান। কিন্তু এখানে দেখো, এখানে প্রোটন 11টা, কিন্তু ইলেকট্রন কয়টা? এখানে ইলেকট্রন কয়টা হবে? ইলেকট্রন হবে 10টা। এই তো, এটা বুঝলে হয়ে গেল। এখন চিন্তা করো, 11টা প্রোটন, অর্থাৎ প্রোটনটার সংখ্যা বেশি নিউক্লিয়াসের মধ্যে। এখানেই দেখাই, এই যে নিউক্লিয়াসের মধ্যে 11টা প্রোটন, 11টা প্লাস নিউক্লিয়াসে 11টা প্রোটন আছে, অথচ বাইরের দিকে ইলেকট্রন আছে কিন্তু মাত্র 10টা। প্রথম শেলে 2টা, আর দ্বিতীয় সেলগুলোতে এই যে এইভাবে 8টা করে, দ্বিতীয় সেলগুলোতে 8টা করে।
ঠিক আছে। হ্যাঁ, দ্বিতীয় শেলগুলোতে 8টা, এই যে এখানে আছে 11টা, কিন্তু বাইরে কয়টা? 10টা। তাই অধিক জোরে আকর্ষণ করে। এই দেখো, এদেরকে কিন্তু অধিক জোরে আকর্ষণ করে, কারণ এখানে সংখ্যাগরিষ্ঠ কে? প্রোটন। কোথায়? এখানে। এখানে প্রোটন সংখ্যাগরিষ্ঠ, প্রোটনরা ক্ষমতাবান কিন্তু ইলেকট্রনরা দুর্বল, ইলেকট্রনের সংখ্যায় কম। তাই ইলেকট্রনগুলোকে কেন্দ্রের দিকে ঢুকিয়ে ফেলে। যেহেতু ইলেকট্রন সংখ্যায় কম, প্রোটনরা ক্ষমতাবান, সংখ্যায় বেশি, তাই প্রোটনগুলো ইলেকট্রনগুলোকে কেন্দ্রের দিকে প্রবল জুড়ে আকর্ষণ করে, কেন্দ্রের দিকে ঢুকিয়ে ফেলে। এই যে ঢুকিয়ে ফেলে, যেহেতু ওরা সংখ্যা বেশি, এরা সংখ্যা কম, ইলেকট্রন তো কম, প্রোটন বেশি, সেই জন্য আকার কমে যায়, সেই জন্য এটার আকার কমে যায়। তাহলে পরমাণু অপেক্ষা ক্যাটায়নের আকার কমে যায় কেন? কারণ ক্যাটায়নের মধ্যে প্রোটন সংখ্যা বেশি থাকে ইলেকট্রন সংখ্যা থেকে, তাই প্রোটনগুলো ইলেকট্রনকে অধিক জোরে আকর্ষণ করে। 11টা প্রোটন 10টা ইলেকট্রনকে অধিক জোরে আকর্ষণ করে, সেই জন্য আকার ছোট হয়ে যায়। ঠিক আছে, এটাই হচ্ছে কারণ। কিন্তু এটা তো নিউট্রাল, এটা যে বলে আকর্ষণ করবে, এটা আরও অধিক বলে আকর্ষণ করবে ইলেকট্রনগুলোকে। এটাই হচ্ছে ক্যাটায়নের আকার ছোট হওয়ার সবচেয়ে বড় কারণ। এবার আসো অ্যানায়নের ক্ষেত্রে কি ঘটনা ঘটে দেখি আমরা। এটা গেল ক্যাটায়নের ক্ষেত্রে। ক্যাটায়নের ক্ষেত্রে দেখলাম আমরা কি ঘটনা ঘটে, এবার আমরা দেখি অ্যানায়নের ক্ষেত্রে কি ঘটনা ঘটে। আচ্ছা, ক্লাস ঠিক মতো চলতে যেত, দেখিও আবার এখানে আটকে গেলে একটু আমাকে বলি। ঠিক আছে, কারণ অনেক সময় নেটওয়ার্ক দুর্বলতা বা ওয়াইফাই বন্ধ হয়ে গেলে সমস্যা হয়। এবার আমরা দেখতে চাই ক্লোরাইডের ক্ষেত্রে কি ঘটনা ঘটে। ক্লোরাইডের ক্ষেত্রে কি ঘটনা ঘটে, এটা ঠিক আছে, তো এটা ক্লোজ করে দিচ্ছি। এবার ক্লোরাইডের ক্ষেত্রে যাচ্ছি। ক্লোরাইড কেন এত বেশি বেড়ে যায় আকার? অর্থাৎ ক্লোরাইডের আকারটা কিন্তু দ্বিগুণ হয়ে যাচ্ছে। এটা কেন হচ্ছে? দেখো, ক্লোরিন হচ্ছে 287, ক্লোরিন হচ্ছে 287, অপরদিকে ক্লোরাইড হচ্ছে 288। তাহলে এটার থেকে এটা নাকি দ্বিগুণ কেন হয়? দেখো, ওই আগের মতোই প্রোটন, এটা যেহেতু নিউট্রাল, প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা কিন্তু সমানে সমান। প্রোটন 17টা, ইলেকট্রন 17টা। মানে কি কোনো সমস্যা হচ্ছে? তো এটা কি বের করছে কেন? ছবি ছবি আনা নিষেধ, এখানে কোনো ছবি তোলা যাবে না। ঠিক আছে, ওদিন নিষেধ করলাম না তোমাকে একবার? বারো লোকের হাতে মোবাইল থাকলে সমস্যা হয় না, কিন্তু দেখা যাবে যে বন্দুক দিলে গুলি করে দেবে প্রথমে বাবা মাকে। আচ্ছা, এই আমরা এই যেটা বলছিলাম, এই যে এখানে 17টা প্রোটন 17টা ইলেকট্রন সমানে সমানে যাই, 17টা প্রোটন 17টা ইলেকট্রনকে যে বলে আকর্ষণ করবে। দেখো, 17টা প্রোটন 17টা ইলেকট্রনকে যে বলে আকর্ষণ করবে, এখানে এসে ঘটনাটা উল্টা হয়ে যায়। ইলেকট্রনটা কত হয়? 18 হয়ে যায়। ইলেকট্রন 18 হয়ে যায়। ঠিক আছে, ইলেকট্রন 18 হয়ে গেছে। এই 17টা প্রোটন 18টা ইলেকট্রনকে সে বলে আকর্ষণ করতে পারবে না, কারণ এখানে ইলেকট্রনটা ক্ষমতাবান, প্রোটন দুর্বল। এর ফলে কি ঘটনা ঘটে দেখো, এর ফলে যে ঘটনাটা ঘটবে, এই যে 17টা প্লাস, কিন্তু বাইরে ইলেকট্রন আছে অনেক বেশি, 18টা। হ্যাঁ, ইলেকট্রন কিন্তু অনেক বেশি, ইলেকট্রন অনেক বেশি। প্রথমে এখানে আছে 2টা, এখানে তো 8টা, এখানে কিন্তু এক সময় 7টাই ছিল, এখানে কিন্তু একটা সময় 7টা ছিল, এখানে একটা সময় ছিল 7টা। এই 7টা বাইরে থেকে একটা আসতেছে, এই বাইরে থেকে ইলেকট্রন একটা আসতেছে, এখানে বাইরে থেকে ইলেকট্রন একটা আসতেছে। এই ইলেকট্রন একটা আসার ফলে, এই ইলেকট্রনটা আসার ফলে 2টা ঘটনা ঘটে। এক, দেখো 2টা কারণে এটার আকারটা বড় হয়, 2টা কারণে বড় হয়। এক, প্রথম কারণ, ইলেকট্রন বিকর্ষণ বেড়ে যায়, ইলেকট্রন বিকর্ষণ বেড়ে যায়। প্রথম কারণ হচ্ছে এটা, ইলেকট্রন বিকর্ষণটা বেড়ে যাবে, কারণ যেহেতু আগে তো 7টা ইলেকট্রন ছিল, রিল্যাক্সে ছিল, এখন আরেকটা ইলেকট্রন বাইরে থেকে আসছে, ফলে ইলেকট্রনটা বেড়ে গেল। ইলেকট্রন বেড়ে গেলে ইলেকট্রন বিকর্ষণ বেড়ে যায়। খেয়াল করে, কিন্তু এইভাবেই যদি পয়েন্ট আপ করতে পারো তাহলে ফুল মার্কস পাও। 2 নম্বর কারণ, যেটা সবচেয়ে বড় কারণ, এটাই কিন্তু প্রধান। এখানে যেহেতু প্রোটন থেকে ইলেকট্রন সংখ্যা বেশি, তাই ইলেকট্রনগুলোর উপর নিউক্লিয়াসের আকর্ষণ কমে যায়।
উল্টো কমে যায়। ঠিক আছে, আমরা এর আগে দেখছিলাম প্রোটন যখন 11টা ছিল, ইলেকট্রন যখন 10টা ছিল, তখন কিন্তু প্রোটনগুলোর উপর ইলেকট্রনের উপর প্রোটনের আকর্ষণ বেড়ে যায়, কারণ প্রোটনরা ক্ষমতাবান, অধিক জোরে আকর্ষণ করে। কিন্তু এখানে প্রোটনরা দুর্বল, ইলেকট্রনগুলোকে কন্ট্রোল করতে পারে না, যেহেতু ইলেকট্রনের সংখ্যা বেশি, সেভাবে আকর্ষণ করতে পারে না। এর ফলে যে ঘটনাটা ঘটবে, যেটা প্রধান উত্তর, সেটা হচ্ছে ইলেকট্রন ম্যাগের বিস্তৃতি। ইলেকট্রন ম্যাগের বিস্তৃতি ঘটে, বিস্তার ঘটে বা বিস্তৃতি ঘটে, এটাই হচ্ছে মেইন কারণ। যে এই কারণটা লিখবে সেই কিন্তু ফুল মার্কস পাবে। ইলেকট্রন ম্যাগের বিস্তৃতি ঘটে, এটাই কিন্তু প্রধান উত্তর। একটা হচ্ছে ইলেকট্রন বিকর্ষণ বাড়ে, আরটা হচ্ছে ইলেকট্রন ম্যাগের বিস্তৃতি ঘটে। ইলেকট্রন ম্যাগের বিস্তৃতি কেন ঘটে? দেখো বিস্তৃতিটা কিরকম। এখানে তো আমরা দেখছি যে প্রোটন ক্ষমতাবান, তাই ইলেকট্রনগুলোকে কেন্দ্রের দিকে ঢুকিয়ে ফেলতেছে, কেন্দ্রের দিকে চলে যাচ্ছে, এই যে এদিকে উল্টো এদিকে চলে আসতেছে, তা আঁকা ছোট হয়ে যায়, মানে বিদ্যুৎ দিকে। দেখো বিদ্যুৎ দিকে চলে আসছে ইলেকট্রনগুলো, কিন্তু এখানে কি হবে, দেখো এখানে কি হবে, ইলেকট্রনগুলো বাইরের মুখী, এই বাইরের দিকে। এই যে বিস্তার বলতে এটা, এই যে বাইরের দিকে চলে যাওয়া, বিস্তার বলতে কোন দিকে, এই যে বাইরমুখী। কারণ ওই যে আকর্ষণটা দুর্বল হয়ে গেছে, ইলেকট্রনের সংখ্যা বেশি, ওরা ইচ্ছে মতো ঘুরে ওরা বাইরের দিকে চলে যায়, কারণ কেন্দ্র তাদেরকে সেভাবে টানতে পারতেছে না, নিজের কেন্দ্রের দিকে আনতে পারতেছে না। ফলে এগুলো ঘূর্ণনের ফলে কি হয়, বহির্মুখী বল, আর সে বহির্মুখী বল এই যে বাইরের দিকে। এটাই হচ্ছে ইলেকট্রন ম্যাগের বিস্তৃতি। এই বাইরের দিকে চলে যাওয়ার কারণে এগুলো আকার অনেক বেড়ে যায়। এই যে আগে এখানে থাকলে এটাই এখানে চলে যায়, আকারগুলো অনেক বেড়ে যায়। বুঝে গেছে? তাইলে শুধু সেল বাড়লে আকার বাড়ে না, এখানে তো সেল বাড়ে নাই, এখানে তো সেল বাড়ে নাই, এখানে 3টা সেল, এখানে তো 3টা সেল, এতে সেল বাড়ে নাই, কিন্তু আকার এত কেন বাড়লো? ওই যে আকার বেড়ে যাওয়ার কারণ হচ্ছে ইলেকট্রন সংখ্যা বেড়ে গেলে প্রথমত ইলেকট্রন বিকর্ষণ বেড়ে যায়, এটার কারণে একবার আকার বাড়ে। আর একটা হচ্ছে ইলেকট্রন ম্যাগের বিস্তৃতি ঘটে, এটার কারণে। বিস্তারটা কোন দিকে, বাইরের দিকে। আর এখানে কোন দিকে, বিদ্যুৎ দিকে। বিদ্যুৎ দিকে হলে সোডিয়ামের ক্ষেত্রে কমে যায়, বাইরের দিকে হলে বেড়ে যায়। এ হচ্ছে আমাদের ক্যাটায়ন আর অ্যানায়নের আকৃতিতে ভিন্নতার কারণ। ক্যাটায়ন আকার ছোট হয়ে যায়, অ্যানায়নের আকার বড় হয়ে যায়। সেরকম আরও কিছু উদাহরণ দিচ্ছি। তোমাদের এই মানগুলো কিন্তু আসলে মুখস্থ রাখা তো সম্ভব না, তো অবজেক্টিভে আসলে যেন তোমরা লিখতে পারো সে ধরনের কিছু মান দেখাচ্ছি। যেমন এই আয়রন হচ্ছে 126 পিকোমিটার আয়রন। তাহলে Fe2+ কত হবে? কি বেশি হবে না কম হবে? কমে যাবে, 74 পিকোমিটার। এখন দেখা গেছে যে Fe3+ কি হবে, বাড়বে না কমবে? এটা আরও কমে যাবে। ব্যাস, তাহলে মূল বিষয়টা আমরা বুঝে গেছি। এই যে কমে যাচ্ছে 126 থেকে কমে যাচ্ছে 74 থেকে কমে যাচ্ছে, এই কমে যাওয়ার পিছনে কারণ হচ্ছে প্রোটন আর ইলেকট্রন সংখ্যা। এইটা দিয়ে ব্যাখ্যা করতে হবে, এখানে অন্য কিছু না, ইলেকট্রন বিন্যাস না, কিন্তু এখানে কোনো ইলেকট্রন বিন্যাসের কাজ নাই, এখানে জাস্ট প্রোটন সংখ্যা আর ইলেকট্রন সংখ্যা দিয়ে ব্যাখ্যা করবে। এই যে ইলেকট্রন কিন্তু কমে যাচ্ছে, এদিকে লেখার দরকার নেই। এখানে প্রোটন হচ্ছে 26টা, ইলেকট্রন হচ্ছে 26টা, যেহেতু এটা নিউট্রাল হলে কিন্তু সমান সমান, কিন্তু এখানে প্রোটন হচ্ছে 26টা, ইলেকট্রন হবে কত, 24। আর এখানে প্রোটন 26, ইলেকট্রন আরও কমে গেছে। ইলেকট্রন যত কমবে, ইলেকট্রনের ক্ষমতা যত কমবে, প্রোটন শক্তিশালী হচ্ছে, অধিক জোরে আকর্ষণ করবে। এটা শুধু আয়রনের জন্য না, সবার জন্য সত্য। সুতরাং আমরা এখান থেকে লিখতে পারি ক্যাটায়নের চার্জ যত বৃদ্ধি পাবে, ক্যাটায়নের চার্জ যত বৃদ্ধি পাবে, আকার তত হ্রাস পাবে, অপরদিকে অ্যানায়নের চার্জ যত বৃদ্ধি পাবে, আকার তত বৃদ্ধি পাবে। ক্লিয়ার? এই যে দেখো একদম সব এখানে চলে আসছে, ক্যাটায়ন অ্যানায়ন সংক্রান্ত সব প্রশ্ন উত্তর এই 2 লাইনের মধ্যে চলে আসছে। তুমি দেখো এই যে সোডিয়াম দিয়ে শুরু হয় তৃতীয় পর্যায়ে প্রথম মূল হচ্ছে সোডিয়াম, আর শেষের মূল বলতে গেলে ক্লোরিন, কারণ এরপর তো আর্গন তো আর হিসেবে আসবে না, আর্গনের হিসেব নিকাশ আলাদা, ওটার জন্য কোনো।
তাহলে সোডিয়াম প্রথম মোল আর ক্লোরিন মনে করো শেষ দ্বিতীয় পর্যায়ে, আকার কি হচ্ছে এই যে কমে যাচ্ছে 157 থেকে কত 99, কারণ একই পর্যায়ে বাম থেকে ডান দিকে গেলে আকারটা হ্রাস পায়, কমে যাচ্ছে। কিন্তু দেখো যখন আয়নে পরিণত হয় সোডিয়াম থেকেও বেশি, মানে অবজেক্টিভে যদি দেখো যে যদি বলে যে কোনটি আকারে বড়, সেখানের মধ্যে কোনো অ্যানায়ন থাকলে সেটাই সবার থেকে বড় হবে। আবার দেখো এই যে সোডিয়াম থেকে এই সোডিয়াম তো সবার বড় আকারে আর ক্লোরিন হচ্ছে সবার ছোট, কিন্তু সোডিয়াম আয়ন দেখো সবার থেকে কি ছোট। তাহলে যদি কোনো ক্যাটায়ন দেখো সেটা আকারে ছোট হবে, আর যদি কোনো অ্যানায়ন দেখো সেটা আকারে বড় হবে, ব্যাস। যদি অবজেক্টিভের মধ্যে এই ধরনের প্রশ্ন আসে, অ্যানায়নের চার্জ যত বাড়বে আকার তত বাড়বে, আর ক্যাটায়নের চার্জ যত বাড়বে আকার তত ছোট হবে। যদিও বা কোনো কনফিউশন তেমন একটা দিবে না, তোমাকে হয়তো চেষ্টা করবে একই পর্যায়ের রাখার, যাতে করে তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারো। যাক, এ হচ্ছে মোটামুটি পারমাণবিক ব্যাসার্ধের উপর যে একটা ক্লাস নিলাম, পুরোটাই পারমাণবিক ব্যাসার্ধ। এখানের মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ, ক্যাটায়নিক ব্যাসার্ধ, অ্যানায়নিক ব্যাসার্ধ তিনটে আসছে। এরপর বাকিগুলো আমি এমনি লিখে দেবো, সমযোজী ব্যাসার্ধ, ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, দাতব ব্যাসার্ধ। তো আগামী ক্লাসে আমরা পড়াবো আরও একটা গুরুত্বপূর্ণ পর্যাবৃত্ত ধর্ম, সেটা হচ্ছে আয়নীকরণ পটেনশিয়াল। আয়নীকরণ পটেনশিয়াল, ঠিক আছে, আয়নীকরণ বিভব, এটা আমরা আগামী ক্লাসের জন্য রেখে দিচ্ছি। আমাদের শুক্র শনি সকাল 8টায় কিন্তু চালু হচ্ছে আরেকটা বেস, শুক্র শনি সকাল 8টায়। এই ফিকো তো কোনো ব্যাপার না, তুমি ন্যানো তো লিখতে পারো। এই 64 পিকোমিটার সমান, মনে করো যেটা 64 পিকোমিটার, ন্যানোতে লিখলে সেটা কত হবে 064। তাহলে কোনটা ভালো হয় বুঝছো তো, কেন ফিকোতে লিখছে। আর যদি তুমি মাইক্রোতে লিখো তো তখন ইনভার্স লিখতে হবে আবার, সেজন্য পিকোতে লিখলে একটা পূর্ণ সংখ্যা পাই, তাই আমরা পিকোতে লিখছি। তবে কোনো কোনো রাইটার বইতে দেখবে যে ন্যানোতে লিখছে, কিন্তু ন্যানোতে হলে 1000 দিয়ে ভাগ হবে, বুঝছো তো। হ্যাঁ, ওরা তোমরা এটা একটা ভালো প্রশ্ন করছো, কারণ অনেক রাইটার বইতে দেখবে যে কিরে সারে লিখছিল 157, এখানে 0.157 কেন, দশমিক 157। তো ওই যে এখন চেঞ্জ করে দিচ্ছে, পিকো না লিখে ওরা ন্যানো লিখছে। পিকো আর ন্যানো ডিফারেন্স হচ্ছে 1000, ঠিক আছে, কারণ ছোটোর দিকে গেলে গুণ হয়, পিকো হচ্ছে ছোটো, ন্যানো বড়, 1 ন্যানো 1000, এগুলো প্রত্যেকটা 1000 করে ডিফারেন্স হয় আর কি। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন থাকলে মেসেঞ্জারে পাঠিয়ে দেবে। আমরা এই আগামী ক্লাসে আইনীকরণ পটেনশিয়াল একটু পরে আসলে বুঝতে সুবিধা হবে, ওটার উপর কিন্তু অনেক পড়া, ওইটা তারপরে আমরা চেষ্টা করবো এক ক্লাসে শেষ করে দিই। আইনীকরণ পটেনশিয়াল। আজকে মোবাইলটা